আসসালামু আলাইকুম। আজকের উপন্যাস পরিযান লিখেছেন ঈশিতা রহমান সঞ্জিদা। পর্ব ৫। জুম্মান বলেছে, পরি আপা আব্বা কইছে কানাই কাকার হাত কাইটা ফালাইতে, চুরির সাজা নাকি এইটাই ভালো। পরির ঘুম পুরোপুরি ছুটে গেছে। একটানে গায়ের কাঁথাটা সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। আলমারি খুলে নিজের বোরখাটা গায়ে জড়িয়ে নিল। মেকআপটা আটকে দিল। চোখ দুটোও খোলা রাখলো না। পাতলা কাপড়ে ঢেকে দিল রক্তিম চোখ দুটো। তারপর সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। অন্দরমহল থেকে বের হয়ে যেই না বৈঠক ঘর পেরোতে যাবে তখনই বাদ সাধে মালা। মেয়ের হাত টেনে ধরে বলে, কই যাস? কম্পিত কণ্ঠে পরি বলে উঠল, আম্মা, কানাই কাকার হাত কাটবো আব্বায়। মালা কথাটা হালকা নিচু করে জবাব দিল, হ। পরি জোর গলায় বলে, আব্বা অন্যায় করতেছে আম্মা, আমারে যাইতে হইব, আমার হাত ছাড়েন। পরির কথায় হাতটা আরো শক্ত করে ধরলেন মালা। তুই যাবি না পরি? মনে আছে আমারে কি কথা দিছস তুই? মনে আছে আম্মা, আপনারে কথা দিছি আমার এই মুখ কোনো পুরুষেরে দেখামো না, তার লাইগা বোরখা পরছি, অহন হাত ছাড়েন আম্মা। কিন্তু মালা ছাড়ল না। সে মেয়েকে এত লোকের সামনে যেতে দেবে না কিছুতেই। জোড়াজোড়ির এক পর্যায়ে জেসমিন এসে মালার হাত ছাড়িয়ে নিয়ে বলল, পরিরে যাইতে দেন আপা, কিছু হইব না, একটা মানুষের প্রাণ বাঁচবে। অতঃপর জেসমিন মাথা দুলিয়ে পরীকে যেতে বলল। এই প্রথম পরি কৃতজ্ঞতার সহিত তাকালো জেসমিনের দিকে। তারপর ছুটে গেল বিচার সভায়। এদিক ওদিক না তাকিয়ে পরি এক দৌড়ে গিয়ে আফতাবের পাশে দাঁড়ালো। মেয়েকে এমন সময় কল্পনাও করেনি আফতাব। আর চোখে সামনে বসা মুরব্বীদের দিকে তাকিয়ে নিজের মেয়েকে বললেন, তুমি এখানে, ঘরে যাও। পরি অত্যন্ত নমনীয় কণ্ঠে বলে, এখানে অন্যায় হইতাছে আব্বা, আর যেই হানে অন্যায় হয় সেই হানে আমি থাকি, তা আপনি জানেন। আফতাব উত্তর দিলেন না। তবে আখির বলল, কি অন্যায় পরি? তুই জানোস না যে কানাই চুরি করছে? এই বিচারই ঠিক হবে, তুই ঘরে যা। ঘৃণা দৃষ্টিতে আখিরের দিকে তাকালো পরি, কিন্তু চোখ দুটো মেকআপের আড়ালে থাকায় আখি দেখতে পেল না। আব্বা, কানাই কাকা চোর হইছে তো আপনাগো কারণেই। একবার ভাইবা দেখেন, বন্যায় সব ভাইসা গেছে কাকার, অহন পোলাপান লইয়া কেমনে থাকবো কাকায়? আপনারা যদি সাহায্য করতেন তাইলে তো কাকায় চুরি করতে আইতো না। পরির কথায় চুপ করে রইল আফতাব সহ সব মুরব্বীরা। কথাটা পরি ঠিকই বলছে, এই বন্যায় তো কারোরই কাজ নাই, ভরসা করার মতো তো ওদের একজনই আছে, সেটা হলো আফতাব। আফতাবের উচিত ছিল গ্রামের সবার খেয়াল রাখার। পরি আবার বলতে লাগলো, পেটের ক্ষুধা কখনো ধর্ম মানে না। ক্ষুধা এমন একটা জিনিস যা সব ধর্মকেই হার মানে। ক্ষুধার জ্বালা বড় জ্বালা, তা একটু বুঝেন। কানাই কাকার হাত না কাইটা তারে একটা কাম দেন, ওই হাত দিয়া খাইটা খাইব উনি। ওনার হাত কাটলে বউ পোলাপানগো কি খাওয়াইব? হ্যাঁ তো মরবই, তার সাথে বউ পোলাপানও মরব। কাকা চুরি কইরা অপরাধ করছে, তার সাজা সে রাতভর পাইছে। অহন তার হাত কাইটা আপনারা অন্যায় করেন না। এমনও তো হইতে পারে কাকার হাত দুইটা আপনাগো একদিন কাজে লাগবো। কথাগুলো শেষ করে পরি পা বাড়ায় অন্দরমহলে। তবে এইটুকু সময়ে বলা কথাগুলো শুনে সবার সবাই চুপ করে গেল। আফতাবও কিছু বলল না। বিচারের বাকি কাজ তিনি মুরব্বীদের হাতেই ছেড়ে দিলেন। কেউ কোনো কথা বলতেছে না দেখে গ্রামের সবচেয়ে বেশি বয়স্ক যিনি, সে বলে উঠল, পরি তো হক কথাই কইছে, কানাইয়ের বউ পোলাপানগো কথাও তো ভাবতে হইব। তারপর তিনি আফতাবের দিকে তাকিয়ে বললেন, তুমি কি কও আফতাব, কানাইরে কি করবা? আফতাব মাথা নিচু করে বলল, আপনারা যা ভালো বুঝেন তাই করেন। কথা তো সব পরি বলেই দিছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হলো কানাইকে কাজ দেওয়া হলো সম্পানের সাথে, যাতে কটা টাকা রোজগার করে চলতে পারে। পেটের দায়ে সে এসেছিল জমিদার বাড়িতে চুরি করতে, কারণ এই গায়ে ধনী বলতে আফতাব।
আরও কয়েকজন আছে, তবে এই মুহূর্তে তাদের বাড়িঘর ও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাই সে জমিদার বাড়িতে এসেছে চুরি করতে, কিন্তু কপাল খারাপ যে পরীর হাতেই ধরা পড়ল। যখন ওর হাত কাটার নির্দেশ দেওয়া হয় তখন সে হাউমাউ করে কেঁদেছিল, বারবার ক্ষমা চেয়েছিল তার হাত যেন না কাটা হয়, কিন্তু কেউ শোনেনি। এখন কানাই পরীর প্রতি কৃতজ্ঞ, মনে মনে প্রতিজ্ঞা করল কোনো এক সময় পরীকে কৃতজ্ঞতা জানাবে। নাইমের চোখ দুটো খুশিতে চকচক করছে পরীকে দেখে। এতক্ষণ ধরে মেয়েটার মধুর বাণী শুনছিল সে, গলার স্বরটা সত্যি খুব সুন্দর, এখনও কানে বাজতেছে। কথা শুনে এখন পরীকে দেখার ইচ্ছা আরও প্রবল হচ্ছে। তবে পরীর কথাগুলো বেশি মুগ্ধ করেছে ওদের। শেখর নাইমের কাঁধে হাত রেখে বলল, এই মেয়েকে দেখা অত সহজ হবে না নাইম, আশা দেখছি এখানেই ছাড়তে হবে, না হলে আশার জালে আমরাই পেঁচাবো। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে নাইম বলল, উহ, এখন মেয়েটাকে দেখার ইচ্ছা আরও গভীর হলো। প্রাথমিক বিদ্যালয়ে না গিয়ে আজকে ওরা জমিদারের বাগান বাড়িতে গেল। সেখানেও অনেক মানুষের উপস্থিতি, তবে বেশ কয়েকজন একটু বেশি অসুস্থ, তাই তাদের স্থানীয় একটা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে বলল ওরা। এরই মধ্যে আরেকটা নৌকা এসে পাড়ে ভিড়ল। সেখান থেকে কয়েকজন লোক বেরিয়ে আসলো। তারা চারিদিকে চোখ বুলিয়ে এগিয়ে গেল নাইমের কাছে। সবার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে নাইম কিঞ্চিৎ হেসে এগিয়ে গেল। লোকটা সবিনয়ে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিল। বিপরীত দিকে নাইমও হাত বাড়িয়ে দিল এবং বলল, সেই দিন আপনার নামটা জানা হয়নি, আর নিজেরটাও বলা হয়নি, ব্যস্ততা দুজনেরই ছিল। যাই হোক, আমি নাইম আহমেদ। বিপরীত মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাও হেসে জবাব দিল, শায়ের। নামটা শুনে নাইমের চোখ দুটো হালকা ছোট হয়ে এলো। বলল, শুধুই শায়ের? লোকটা আবারও হাসলো, অদ্ভুতভাবে তাকিয়ে থেকে বলে উঠল, শেহরান শায়ের। আশা করি এবার বুঝতে পেরেছেন। মেঘাবৃত সূর্যটা যেন কিছুতেই বের হওয়ার চেষ্টা করে না, সারাক্ষণ ওই মিশকালো মেঘের আড়ালে থাকে সে। একটু দেখা দিলে কি এমন ক্ষতি হয় তার? উল্টে দেখা না দিয়ে কত মানুষের ক্ষতি করে দিল। এসব ভাবনায় আপন মনে ভেবে চলেছে পরী। জানালার ধারে জলচৌকি পেতে বাইরের দৃশ্য আপন মনে দেখছে পরী। হাতের উপর হাত রেখে তার মাথার উপর তার উপর মাথা দিয়ে স্থির চিত্তে দেখে যাচ্ছে আজকের মেঘমালা। এই গোমরা মেঘের উপর একরাশ ঘৃণা এসে জন্মায় পরীর। তখনই মনে পড়ল সোনালির বলা কথাগুলো। সত্যিই কি পরী সবাইকে শুধু ঘৃণা করে, ভালোবাসে না কাউকে? তাহলে আজকে কেন কানাইকে বাঁচালো সে? সেটা কি ভালোবাসা নয়? তাহলে কি সেটা? মায়া? হ্যাঁ, মায়াই হবে হয়তো। সোনালি এত কঠোর বলে গেল কেন পরীকে? সোনালি যখন চলে যায় তখন পরীর বয়স মাত্র 7 বছর। অতটুকু বয়সে পরীর মধ্যে কি এমন দেখেছিল সোনালি? সব প্রশ্নের উত্তর ওই খাতাটায় পাবে সে, কিন্তু এখন আর পড়তে ইচ্ছে করছে না পরীর। কানাইয়ের জন্য খুব খারাপ লাগছে। যদিও কানাইকে সাজা দেওয়া হয়নি, তবুও ভালো লাগছে না পরীর। বারবার সোনালির কথাই মাথায় আসছে। আফতাবের বড় মেয়ে সোনালি। যেদিন সোনালির জন্ম হয় সেদিন পুরো জমিদার বাড়ি খুশিতে মেতে উঠেছিল। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে সোনাকন্যা। দেখতে যেমন সুন্দরী তেমনই গায়ের গড়ন, তাই এই সোনাকন্যার নাম রাখা হয় সোনালি। প্রথম মেয়ে বলে সবাই আহ্লাদ করে রাখত সোনালিকে। বাড়ির বড় মেয়ে বলে কোনো শখ অপূর্ণ রাখেনি সোনালির। সবসময় সবার কোলে কোলেই থাকতো। বড় হওয়ার পর সবার প্রিয় পাত্রী হয়ে ওঠে সোনালি। পদ্ম আখি, প্রিয়ংবদা, প্রাণচঞ্চল, যেন এই মেয়েটিকেই বলা যায়। সব সময় হাসি খুশি আর সবার সাথে সুন্দর ব্যবহার করত সে। গ্রামেরই একটা স্কুলে পড়তো। সব শিক্ষকদের পছন্দের তালিকায় সোনালি সব সময়ের জন্য জায়গা করে নেয়।
কিন্তু এই চঞ্চল মেয়েটার মুখে গাম্ভীর্য এনে দেয় সময়। সে যেন সোনালির এই খুশিকে মানতে পারেনি। হিংসার তাড়নায় সে মেয়েটির মুখ থেকে হাসি কেড়ে নিল। সোনালির 5 বছর বয়সে মালা জন্ম দেয় রূপালীর। তখন থেকে জমিদার বাড়িতে কেমন গুমোট ভাব নেমে এসেছে। সবাই ভেবেছিল ছেলে হবে, কিন্তু মালা মেয়ের জন্ম দিয়েছেন। আবির জান এতে ক্ষুব্ধ হলেন, সাথে আফতাবও। একটা পুত্র সন্তানের জন্য শেষ করে দিলেন মালার প্রতি তার ভালোবাসা। মায়ের প্রতি অবহেলা দেখে সোনালির কোমল হৃদয় কেঁদে উঠল। বাবাকে আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করলো। তবে সেই ঘৃণা কখনোই আফতাবের সামনে প্রকাশ করত না। সে নীরবে নিভৃতে চোখের পানি ফেলত। ভাবতো নিজে অভিশাপ দিতে পারেনি তো কি হয়েছে, ওর চোখের পানি তো অভিশাপ হয়ে দাঁড়াতেই পারে। পরীর জন্ম যেন সবার কাল হয়ে দাঁড়ায়। যেখানে একটা ছেলেই জন্ম দিতে পারেনি মালা, সেখানে রূপবতী মেয়ের জন্ম দিয়ে কি হবে। রূপ যেন অভিশাপ এনে দিয়েছে মালা ও তার মেয়েদের জীবনে। মেঘের গর্জনে পরীর ধ্যান ভেঙে দেয়। জড়ো হাওয়া বইছে বাহিরে। বাতাসে মেঝেতে লুটানো ঘাগড়াটা দুলছে। সামনে কোঁকড়ানো চুলগুলো বাতাসের সাথে মেতে উঠেছে যেন। শীত লাগছে পরীর। জ্বরটা এখনো কমেনি। তবে এই জ্বর কখনো কাবু করতে পারেনি পরীকে। আজকেও তার ব্যতিক্রম হলো না। তবে জলচৌকি থেকে উঠে দাঁড়িয়ে সে ঘরের সব জানালাগুলো বন্ধ করতে লাগলো। হঠাৎই তার একটা কথা মনে পড়ল। মালা বলেছিল সোনালি নাকি শহরে চলে গেছে। সেখানেই রাখালের সঙ্গে থাকে সে। আর ওই মেয়ে ডাক্তারগুলো তো শহর থেকেই এসেছে। যদি ওরা সোনালির কোনো খোঁজ দিতে পারে। এসব ভেবে দ্রুত জানলা বন্ধ করে ঘর থেকে বের হয়ে গেল পরী। এক প্রকার ছুটেই চলে এলো মেহমানদের ঘরের দরজায়। কিন্তু ভেতরে যেতে ওর শরীর কাঁপছে। জ্বরে নয়, একটু অস্বস্তি লাগছে ওর। যদি ওরা সোনালির খবর দিতে না পারে। পরী আস্তে করে দরজায় হাত রাখতেই ঝনাত করে দরজা খুলে গেল। দরজা খোলার শব্দে পালক পেছনে ঘুরে তাকিয়ে পরীকে দেখে অনেক অবাক হলো। রুমি আর মিষ্টি ঘুমাচ্ছে। পালকও ঘুমানোর প্রস্তুতি নিতে যাচ্ছিল। বাগান বাড়ি থেকে ওরা তাড়াতাড়ি চলে এসেছে, কারণ আকাশের অবস্থা ভালো না। ঝড় হওয়ার সম্ভাবনা আছে, তাই ওরা তাড়াতাড়ি চলে এসেছে। দুপুরের খাবার খেয়ে একটু আগেই ঘরে এসেছে রুমি মিষ্টি ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছে। পরী এগিয়ে এসে পালকের সামনে দাঁড়ালো। ইতিমধ্যে ঘাম ছুটে গেছে পরীর। এমতো অবস্থায় পরীকে দেখে পালক জিজ্ঞেস করে, কোনো সমস্যা পরী? মানে তুমি কিছু বলতে চাও? প্রশ্নটা ঝক্কার তুলে দিল পরীর সারা শরীরে। কথা বলতে ওর ঠোঁট কাঁপছে। আচ্ছা, সোনালির সম্পর্কে কি কিছু জিজ্ঞেস করা ঠিক হবে? কিন্তু সোনালির জন্য বুকটা খুব জ্বালা করে পরীর। তাই সে আমতা আমতা করে জিজ্ঞেস করলেন, আপনারা তো শহর থাইকা আইছেন। পালক পরীর অবস্থা দেখে এগিয়ে এলো। সামনের জলচৌকিতে বসে ইশারায় পরীকে বসতে বলে। দুহাতে নিজের ঘাগড়া খামচে ধরে এগিয়ে গিয়ে বসে পরী। পালক মুচকি হেসে বলল, হ্যাঁ, আমরা শহর থেকেই এসেছি। পালকের সুন্দর আচরণে পরী যেন সাহস পেল। সে চট করেই বলে উঠল, আপনারা কি আমার সোনা আপার খবর আইনা দিতে পারবেন? কথাটা পালক বুঝল না, তাই পরীর প্রশ্নের বিপরীতে সে প্রশ্ন করে, সোনা আপাকে চিনলাম না, সব গুছিয়ে বলো, তাহলে বুঝতে পারবো। আমার বড় আপা সোনা আপা শহরে থাকে, আর আপনারাও তো শহর থেকেই আইছেন। আমার সোনা আপার একটা খবর আইনা দিতে পারবেন? তাইলে খুব ভালো হয়। কতদিন আপারে দেখি না। পরীর মায়াবতী মুখখানি দেখে পালকের কষ্ট হলো। এই মুখটা দেখলে বোধ হয় পুরুষ কেন, কোনো নারীরও পরীকে ফেরাতে পারবে না। টসটসে জলে ভরা চোখ দুটো সবাইকে ঘায়েল করার প্রধান অস্ত্র। তোমার আপা শহরে থাকে বুঝলাম, কিন্তু বাড়িতে আসে না। তোমার বাবাকে বললেই তো পারো তোমাকে শহরে নিয়ে যাবে, তখন তুমি তোমার আপাকে দেখতে পারবে। পালকের কথায় পরী ঘন ঘন মাথা নেড়ে বলে,
না, আব্বা আমারে কোনো দিনই শহরে নিয়ে যাইব না। আপার আপার কথা কইলে তো নিবই না। কেন, কি এমন হয়েছে তোমার আপার? দীর্ঘশ্বাস ফেলল পরি। নিচের দিকে তাকিয়ে বলতে লাগলো, আপা আমাগো গ্রামের একটা পোলারে ভালোবাসতো অনেক, কিন্তু আমার আব্বা মাইনা নেয় নাই। তার লাইগা আমার আপা হেরে নিয়া শহরে চইলা গেছে, আর আহে নাই। আবাই কইয়া দিছে এই বাড়িতে যেন আমার সোনা আপার নাম কেউ না নেয়।